আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর দুপুরের সংবাদে। প্রথমে জানিয়ে দিব জাতীয় সংবাদ। ত্রয়োদশ নির্বাচনে তারেক রহমানের বিপুল বিজয়ে বগুড়ায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন অবহেলার শিকার বগুড়াবাসী নতুন উন্নয়নের আশা করছেন। 19 বছর পর তারেক রহমান বগুড়ায় ফিরে নির্বাচনে নেতৃত্ব দেন। ব্যক্তিগত শোক ও কষ্ট সঙ্গী করেই তিনি প্রচার চালান। বগুড়ার সব আসনে বিএনপি জয় পেয়েছে। মানুষ বিশ্বাস করে বঞ্চনার অবসান ঘটবে। প্রায় 2 দশক নির্বাচনের পর তারেক রহমান বিএনপিকে ক্ষমতায় ফিরিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে এক্সাইল টু পাওয়ার নেতা বলা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস তার নেতৃত্বকে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ করেছেন। ছাত্র আন্দোলনের পর অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি ভূমিধস জয় পায়। পাকিস্তান সহ বিভিন্ন দেশ বিএনপিকে অভিনন্দন জানিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে নতুন নেতৃত্ব হিসেবে তারেক রহমান আলোচনা রয়েছেন। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায়। সিদ্ধান্ত অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। আগামী সোমবার বা মঙ্গলবার শপথ হতে পারে। একই দিনে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাও শপথ নিতে পারেন। গেজেট প্রকাশের পর 3 দিন অপেক্ষার বিধান রয়েছে। প্রস্তুতিমূলক কাজ শেষ করতে কয়েকদিন লাগবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত 297 জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার দিবাগত রাতে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের স্বাক্ষরে গেজেট জারি হয়। বৃহস্পতিবার নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে 297 আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। আইনি জটিলতা ও প্রার্থীর মৃত্যুর কারণে কিছু আসনের ফল স্থগিত আছে। বিএনপি পেয়েছেন 212 আসন, জামায়াত 77টি এবং এনসিপি 7টি আসন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের 7 জন নারী প্রার্থী জয়ী হয়েছেন। তাদের মধ্যে বিএনপির 6 জন ও স্বতন্ত্র রুমিন ফারহানা রয়েছে। মোট নারী প্রার্থী ছিলেন 85 জন, অর্থাৎ মোট প্রার্থীর মাত্র 4% নারী। মানিকগঞ্জ, ঝালকাঠি, সিলেট, ফরিদপুর, নাটোর ও ব্রাহ্মণবাড়িয়া আসনে তারা জয় পায়। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে। মুন্সিগঞ্জে নির্বাচনী সহিংসতায় বিএনপির বিদ্রোহী প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন। জসিমউদ্দিন নায়েবকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থক ছিলেন। ধানের শীষে সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিলে তার মৃত্যু হয়। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ের পর সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি। শনিবার বিকাল 3টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এটি অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন তারেক রহমান। নির্বাচন ও সরকার গঠন নিয়ে দিক নির্দেশনা দেবেন তিনি। মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে। দলীয় ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে। দীর্ঘ কারাবাসের পর নির্বাচনে জয় পেয়েছেন লুৎফুজ্জামান বাবর, সালাম পিন্টু ও এটিএম আজহারুল ইসলাম। গ্রেনেড মামলার বাবর 18 বছর কারাবন্দী ছিলেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা মুক্তি পান। নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন। জনগণ ব্যালটের মাধ্যমে তাদের সমর্থন জানায়। এই জয় রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। তিনি বলেন, জনগণের রায় গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ মাইলফলক। তারেক রহমানের নেতৃত্বে দেশ স্থিতিশীল ও গণতান্ত্রিক পথে এগোবে বলে আশাবাদ জানান। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার জন্যও তাকে ধন্যবাদ জানান তিনি। গোপালগঞ্জে আওয়ামী লীগের দীর্ঘ আধিপত্য ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি হচ্ছে। ত্রয়োদশ নির্বাচনে 3টি আসনেই বিএনপি জয় পেয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় নির্বাচনে অংশ নেয়নি। বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোট পড়েছে প্রায় 40%। এই ফলাফল রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কক্সবাজার এক আসনে জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন সালাউদ্দিন আহমেদ। তিনি ভোটার ও নেতাকর্মীদের ধন্যবাদ জানান। এ বিজয়কে জনগণের মর্যাদা পুনরুদ্ধার বলে উল্লেখ করেন। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। ঐক্য ধরে রাখার আহ্বান জানান। বিজয়কে দায়িত্ব হিসেবে দেখার কথাও বলেন। ত্রয়োদশ নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য। ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন বার্তা প্রকাশ করে। বাংলাদেশ নতুন অধ্যায়ে প্রবেশ করছে বলে উল্লেখ করা হয়। অর্থনীতি, অভিবাসন ও জলবায়ুতে একসঙ্গে কাজ করার আগ্রহ জানায় যুক্তরাজ্য। জনগণকে অভিনন্দন জানানো হয়। ত্রয়োদশ নির্বাচনে এক ঝাঁক তরুণ সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। এদের অনেকেই গণঅভ্যুত্থান নেতৃত্ব দিয়েছেন। ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নেতারা সংসদে আসছেন। তারা সংস্কার ও সুশাসনে ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। বিভিন্ন দল ও জোট থেকে তরুণরা জয়ী হয়েছেন। অংশগ্রহণমূলক সংসদের প্রত্যাশা তৈরি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ায় বোমা বানানোর সময় বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন। শনিবার ভোর 5টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানতে পারেননি। বোমা তৈরির সময় বিস্ফোরণে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। আহত ব্যক্তিকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিস্ফোরণে একটি বাড়ি আংশিক ভেঙে পড়ে ও টিনের চালা উড়ে যায়। দর্শক, এখন জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ।
ইরানের উপর পরমাণু চুক্তিতে আসার চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প মার্চের মধ্যে চুক্তির আলটিমেটাম দিয়েছেন। ব্যর্থ হলে সামরিক অভিযানের হুমকিও দেন। মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান তাদের স্থাপনা আরও সুরক্ষিত করছে। ক্যারিবিয়ান সাগরে মার্কিন হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। সন্দেহভাজন মাদক পাচারকারীদের লক্ষ্য করে হামলা চালানো হয়। একটি নৌযান মিসাইল ধ্বংস করা হয়। যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড অভিযান পরিচালনা করে। মানবাধিকার সংস্থাগুলো একে বিচার বহির্ভূত হত্যা বলছে। আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ উঠেছে। জেফরি অ্যাপস্টেইনের সঙ্গে ইমেইলে যোগাযোগ প্রকাশের পর ডিপি ওয়ার্ল্ডের প্রধান সুলতান আহমেদ বিন সুলাইম পদত্যাগ করেছেন। বিবিসি এ তথ্য জানায়। শতাধিক ইমেইল প্রকাশ্যে আসে। অংশীদারদের চাপ বাড়ছিল। কোম্পানির ওয়েবসাইট থেকে তার নাম সরানো হয়। নতুন চেয়ারম্যান ও সিইও নিয়োগ দেওয়া হয়েছে। সুদানের উত্তরে নীল নদে নৌকাডুবিতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নদী পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে। নৌকাটিতে প্রায় ৩০ জন আরোহী ছিলেন। উদ্ধার অভিযান চালানো হয়। স্থানীয় সরকার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। ভেনেজুয়েলায় ৬ টনের বেশি চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষ বাহিনীর অভিযানের ১ মাস পর এই সহায়তা পাঠানো হয়। স্টেট ডিপার্টমেন্ট বিষয়টি নিশ্চিত করেছে। এই দেশটির স্থিতিশীলতা পরিকল্পনারই অংশ। তেল খাতে নিষেধাজ্ঞাও শিথিল করা হয়েছে। মার্কিন কোম্পানির অংশগ্রহণ বাড়ানো হচ্ছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।